দেখো প্রশ্নে বলে দিয়েছে, ধরি এ এবং বি 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি অংশীদারিত্বে প্রবেশ করে এবং 4 মাসের শেষে এ ব্যবসা থেকে প্রত্যাহার করে নেয়। অর্থাৎ 4 মাস নয়, 8 মাস শেষে প্রত্যাহার করে নেয়। যদি তারা 5:9 অনুপাতে লাভ ভাগ করে, তাহলে ব্যবসায় বি এর মূলধন কত মাস ছিল? দেখো এটা একটা পার্টনারশিপের অঙ্ক। তো প্রথমে দেখা যাক তাদের মূলধন বিনিয়োগের পরিমাণ কীভাবে। দেখো এ মূলধন বিনিয়োগ করেছে আর আছে বি মূলধন বিনিয়োগ করেছে। তাহলে এ কোন অনুপাতে বিনিয়োগ করেছে? 5 অনুপাত, আর বি এর অনুপাত হচ্ছে 6 অনুপাত। একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে, কিন্তু 8 মাসের শেষে এই ব্যবসা থেকে প্রত্যাহার করে নেয়। তাহলে 8 মাস কার টাকাটা খাটলো? 8 মাস নিশ্চয়ই এর টাকাটা খেটেছে। তাহলে 8 মাস খেটে এর কত টাকা পাবে? এ বলবে যে 8 মাস খেতে 40 টাকা পাবে, তাই না? 40 ইউনিট টাকা পাবে, 40 টাকা নয় 40 ইউনিট টাকা পাবে। আর যদি তাদের অনুপাতটা বলে দিয়েছে, দেখো যদি তারা 5:9 অনুপাতে লাভ ভাগ করে, দেখো এখানে কিন্তু এর অনুপাত 5 অনুপাত হচ্ছে আর বি এর অনুপাত 9 অনুপাত হচ্ছে। তাহলে আমি এই 5 অনুপাত আর 9 অনুপাতটা যদি কনভার্ট করে নিই, তাহলে 5-এর সাথে 8 গুণ করে, যেহেতু আমার এখানে 40 আছে তাই আমি এটা 40 করে নিলাম। তার মানে এটার সাথে 8 গুণ হবে, তার মানে এটা হলো কত? 72। তার মানে এই অনুপাতটা হবে কত আমাদের? 72 হবে। কত? 72। তাহলে 72 কখনই হবে? তাহলে কত মাস খাটলে? তাহলে বিয়ের টাকাটা নিশ্চয়ই 12 মাস খাটলে আমাদের হবে কি? 72, কারণ 6-12 72 হবে। তাহলে এখানে অপশান 4 হবে অ্যান্সার। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাহলে ব্যবসায় বিয়ের মূলধন কত মাস ছিল? তাহলে ব্যবসায় বিয়ের মূলধন ছিল 12 মাস। ঠিক আছে, দেখো পরেরটা বলে দিয়েছে, রাম 3,500 টাকায় 2টি ঘড়ি কিনেছে। একটি ঘড়ি 25% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করে, এবং পুরো লেনদেনে লাভও হয় না বা ক্ষতিও হয় না। প্রতিটি ঘড়ির দাম কত? দেখো রাম কত টাকায় ঘড়ি কিনেছে সেটা এখন প্রয়োজনীয় নয়। দেখো কত % লাভে আর কত % ক্ষতিতে বিক্রি করে তার আলটিমেট কত লাভ বা ক্ষতি হয়েছে সেটাই দেখব। দেখো 25% লাভ করেছে, তাহলে আমি এটা 25% লাভ ধরে নিলাম, ঠিক আছে। আর 10% ক্ষতি, তার মানে এটা 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে একটা ঘড়ি সে এত % লাভে বিক্রি করেছে 25%, আর একটা ঘড়ি সে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে যদি তাদের উভয়ের বলি, তাহলে কোনো কিন্তু লাভ বা ক্ষতি হচ্ছে না। তার মানে আমাদের যদি মিক্সার অ্যালিগেশনের করি, তাহলে দেখো 0 থেকে 10 বাদ দিলে আমাদের হয় কত? 10, আর 25 থেকে 0 বাদ দিলে হয় কত? 25। ঠিক আছে, তো অনুপাতটা দেখো দেখতে পাবে 5 দুগুণে 10, 5×5 25। ঠিক আছে, তাহলে অনুপাতটা 2:5, 2:5। কিন্তু আমাদের মোট কত টাকার ঘড়ি বলে দিচ্ছে? 3,500 টাকার ঘড়ি। তাহলে 7 ইউনিট ইকুয়ালস টু আমাদের বলে দিচ্ছে 3,500 টাকা। ঠিক আছে, তাহলে কত গুণ আছে? বলবে যে 500 গুণ আছে। ঠিক আছে, তাহলে 500 গুণ আছে। তাহলে আমার কি জানতে চেয়েছে প্রতিটি ঘড়ির দাম কত। তাহলে প্রথম ঘড়ির দাম কত হবে? 2 ইউনিট আমি ধরেছি দাম। তাহলে এর সাথে কত গুণ করবো? আমি 500 গুণ করব, তাহলে আমি পেয়ে যাব ভ্যালু। তাহলে কত হবে? এটা 1000 টাকা হবে। ঠিক আছে, আর এটার সাথে আমি গুণ করব 500 টাকা, এই 500 ইউনিট। তাহলে গুণ করলে 5×5 2500 হবে। তাহলে এখানে দুটো অ্যান্সার আমাদের জানতে চেয়েছিল ঘড়ি দুটোর দাম কী কী হবে। তাহলে একটার দাম 1000 টাকা হবে আর একটার দাম 2500 টাকা হবে। তাহলে অপশান সি বা অপশান 3-এর দাগেরটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, দেখো পরেরটা কি বলছে, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10। অর্থাৎ যদি বিক্রয় মূল্য যদি 10 হয়, তার 10% কত হবে? 1 হবে। ঠিক আছে, এবং তার ক্রয় মূল্যের 12%-এর সমান। 12% মানে 3/25। 12% মানে 3/25। অর্থাৎ ক্রয় মূল্য যদি আমাদের 25 হয়, তার 12% হবে কত? 3। কিন্তু দুটো সমান বলেছে, তার মানে সমান করতে হবে। এখানে কত গুণ করব? 3 গুণ করব। তার মানে এটার সাথেও আমার 3 গুণ করতে হবে। তার মানে আমি অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটা পেলাম কত? সেলিং প্রাইস পেলাম আমাদের 30, আর কস্ট প্রাইস পেলাম কত? কেনা দাম পেলাম কত? 25। ঠিক আছে, এবার বলেছে যে বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে, বিক্রয় মূল্যের 16% মানে বিক্রয় মূল্য আমাদের কত ধরলাম? 30। তাহলে বিক্রয় মূল্যের 16% মানে হবে 3×16 = 48, মানে 4.8 আসবে। ঠিক আছে, বিক্রয় মূল্যের 16% মানে 4.8 আসবে। আর ক্রয় মূল্যের 18% মানে ক্রয় মূল্য তো 25, তাহলে 25-এর 18%
তাহলে 25-এর 18% কত হবে? 4 4 16 0.5, তাহলে কত হবে? 4.5 হবে। ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করেছে এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, দেখো বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি। তাহলে এখানে আমাদের হিসেবে কত ইউনিট বেশি হলো? 0.3 ইউনিট। ঠিক আছে, 0.3 ইউনিট, আর 0.3 ইউনিট মানে আমাদের বলে দিচ্ছে এখানে কত করে? 6 টাকা। তাহলে কত গুণ করলে হয়? এটা 20 গুণ করলে হয়। কত গুণ করলে হয়? 20 গুণ করলে হয়। তাহলে আমি যেটা আমার জানতে চেয়েছি তার সাথে 20 গুণ করে দেবো। তাহলে জিজ্ঞেস করেছে জিনিসটির বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হলো? এখানে বেরিয়েছিল কত? 30। তাহলে 30-এর সাথে আমি কত গুণ করব? 20 গুণ করবো। তো 30-এর সাথে 20 গুণ করলে আমাদের পাবো কত? 600। ঠিক আছে, তাহলে পেলাম 600। আর হবে কি, ক্রয় মূল্য যদি জানতে চাই তাহলে ক্রয় মূল্যের সাথে আমি কত গুণ করে দেবো? 20 গুণ করে দেবো। তাহলে পেয়ে যাবো কত? 500। তো আমাদের কি জানতে চেয়েছে? দুটোই জানতে চেয়েছে, তাহলে হয় 600 আর 500। তাহলে 600 আর 500 অপশান, দেখো অপশান এটাই হবে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে 600 আর 500। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। পরবর্তী দেখো, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার বয়স তার থেকে 3 বছরের বড়। তাহলে ক্যাপ্টেনের বয়স, তাহলে ক্যাপ্টেন কত বছর বয়স? 33 বছর। যে উইকেট কিপার তার বয়স কত? তার বয়স হচ্ছে 3 বছর বড়, তার বয়স মানে 36 বছর। তার দুজনের বয়স কত হচ্ছে? তার দুজনের বয়স হচ্ছে 69 বা 69 বছর। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তাহলে এদের দুজনকে যখন আমি বাদ দিয়ে দিচ্ছি, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের থেকে 1 বছর করে কমে যাচ্ছে। আচ্ছা, মোট আমরা জানি 11 জন ক্রিকেট প্লেয়ার, তার ভিতর থেকে যখন 2 জন বাদ যাচ্ছে তাহলে পড়ে আছে 9 জন, কিন্তু 9 জনের প্রত্যেকের থেকে কি হয়ে যাচ্ছে? 1 করে কমে যাচ্ছে। তাহলে 1 করে কমে যাচ্ছে মানে এদেরকে যখন বাদ দিয়ে দিচ্ছি, এরা 9 জন প্রত্যেকের থেকে 1 1 করে নিয়ে চলে যাচ্ছে। প্রত্যেক বাকি যে 9 জন আছে ওরা তো ওদের বয়সটা নিয়ে যাচ্ছে, প্লাস এই যে 9 জনের বয়স আছে এদের থেকে 1 1 করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকের থেকে যদি 1 1 করে নিয়ে চলে যায়, তার মানে নিশ্চয়ই কত নিয়ে চলে যাচ্ছে? তারা 9 বেশি নিয়ে চলে যাচ্ছে, তাই না? এরা তাহলে 9 বেশি নিয়ে চলে যাচ্ছে। তাহলে এরা যদি 9 বেশি নিয়ে চলে যায়, তাহলে অ্যাকচুয়ালি এদের নিয়ে যাওয়ার কথা কত দরকার ছিল? তাহলে 9, তার মানে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল 60। অর্থাৎ 2 জন যাচ্ছে 60 বছর বয়সী, তার মানে এটাই তাদের এভারেজ। 2 জনের এভারেজ হচ্ছে 60। তাহলে তাহলে এখানে 2 জনের এভারেজ 60, তাহলে এক জনের এভারেজ কত হবে? 30। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। সেই জন্য এখানে অপশান হবে, অপশান ডি হবে অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্নে কি বলে দিচ্ছে? পরবর্তী প্রশ্ন বলে দিচ্ছে স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগের বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগের বয়স ছিল 20 বছর। তাহলে এখানে স্ত্রী আর সন্তান কজন আছে? 2 জন আছে। তাহলে দুজনের বয়সের গড় হচ্ছে 20 বছর। তাহলে কি কারা কারা আছে? এখানে আছে ওয়াইফ এবং সন। ঠিক আছে, তাহলে মোট বয়স কত হবে? মোট বয়স হচ্ছে 40 বছর। কবে? এটা হচ্ছে 5 থেকে 5 বছর আগে। আর আজ থেকে 3 বছর আগে এদের বয়স কত ছিল? বয়সের গড় ছিল 27। তাহলে সেখানে কারা কারা আছে? স্বামী আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, আর আছে সন। তাহলে তাদের বয়সের গড় বলছে 27 বছর, 3 বছর পরে কিন্তু। ঠিক আছে, তাহলে 3 27 81 বছর। আচ্ছা, তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা ক বছর আগে ছিল? আজ থেকে 5 বছর আগে। আর এটা ক বছর আছে? আজ থেকে 3 বছর আগে। তার মানে এখান থেকে এখানে এসছে কত বছরের ডিফারেন্স? 2 বছরের ডিফারেন্স। এটা তো 5 বছর আগে আর এটা তো 3 বছর আগে। তার মানে এখান থেকে এটা এসছে 2 বছর আগে। আর এই 2 বছরে নিশ্চয়ই এই যে দুজনার বয়স বেড়েছে, এই 2 বছরে দুজনের বয়স বেড়েছে। তাই 2 বছরে যদি একজনের বয়স বাড়ে 2 করে, তাহলে দুজনের বয়স কত করে বেড়েছে? তাহলে হিসাব মতো 4 বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে 4 বেড়েছে। তার মানে এর ভিতরে, এই 81-র ভিতরে যে ওয়াইফ আর সন আছে, যে ছেলে আছে, আর যে তোমার স্ত্রী আছে, স্ত্রী আর সন্তান আছে, তাদের বয়স কত ঢুকে আছে বলো তো? 40 আছে, প্লাস তাদের বয়স এখনও 4 বছর বেড়ে গেছে। তার মানে এর ভিতর থেকে 44 বছর আছে কাদের? হাজব্যান্ড, ওয়াইফ আর সনের। তার মানে নিশ্চয়ই হাজব্যান্ডের বয়স কত আছে? হাজব্যান্ডের বয়স আছে 7 আর 4 47 বছর, 37 বছর। ঠিক আছে, তাহলে হাজব্যান্ডের বয়স কত হবে? 37 বছর। এটা ক বছর আগে? এটা কিন্তু 2 বছর আগে। এটা 2 বছর আগে। ঠিক আছে, তাহলে 2 বছর পরে 3 বছর আগে। তাহলে 3 বছর পরে
আরও বর্তমানে যেটা বয়স আছে হাজব্যান্ডের, তাহলে কত হবে? 40 বছর বয়স। ঠিক আছে, তাহলে হাজব্যান্ডের বয়স কিন্তু 40 বছর বয়স হবে। তাহলে এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা করি আমরা। এখানে বলছে কি, অরুণ ধার্য মূল্যের ওপর 15% ছাড়ে 50 কেজি চাল নিয়ে এসছে। তাহলে 15% ছাড়ে নিয়ে এসছে 50 কেজি চাল, তার মানে নিশ্চয়ই 15% ছাড় মানে 20 টাকার জিনিস সে 3-20 মানে 3 টাকা ছাড় দিয়ে মানে 17 টাকা দিয়ে কিনে এনেছে প্রত্যেক কেজি চাল। 50 কেজি চাল কিনে এনেছে, তাহলে কিনে এনেছে কত? 50 কেজি চাল। তাকে কিনতে হতো কত টাকা করে বলো তো? 50 কেজি চাল 20 টাকা করে কিনতে হতো। তার মানে যেহেতু এটা তার ছাড়ে কিনে এনেছে না, ছাড়েতে এটা নিয়ে এসছে। ঠিক আছে, কিন্তু কি বলছে, প্রচুর পরিমাণে কেনার জন্য তাকে বিনামূল্যে 5 কেজি গম দেওয়া হয়েছিল। তাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল 5 কেজি গম। আচ্ছা, গমের যদি কেনা দাম জিজ্ঞেস করি বা ধার্য মূল্য যেটা আছে সেটা যদি জানতে চাই, দেখো 5 কেজি গমের ধার্য মূল্য কত দেওয়া আছে? বলছে যার ধার্য মূল্য ছিল চালের ধার্য মূল্যের 60%। তাহলে চালের ধার্য মূল্য কত ছিল? চালের ধার্য মূল্য ছিল 20 টাকা। সে ছাড়ে কিনেছে, এটা পরের কথা, কিন্তু দামটা কত ছিল? 20 টাকা। তাহলে 20 টাকার উপর 60% ছাড়, 20-র ওপর 60% ছাড়, 20-র ওপর 60% ছাড় মানে 3-5, অর্থাৎ 60% ছাড়, কিন্তু ধার্য মূল্যের 60%, যার ধার্য মূল্যের ছিল চালের 60%, ওই জন্য 20 টাকার ওপর 60% লিখেছি। 60% বুঝতে পেরেছো কি? তাহলে কাটাকুটি করলে হবে 5-4-এ 20, তাহলে 3-4-এ 12, অর্থাৎ চালের কিন্তু দামটা হচ্ছে, এই গমের দাম হচ্ছে 12 টাকা প্রতি কেজি। তাহলে সেই 5-12, ঠিক আছে, এটাই হচ্ছে গমের দাম। তার মানে গমের দাম হচ্ছে 60 টাকা, কিন্তু সে কিনে এনেছে কত টাকা দিয়ে? বিনামূল্যে। তাহলে তার খরচ হচ্ছে কত টাকা বলো তো? মানে অরুণ কিনে আনছে কত টাকা দিয়ে? এটা পুরো কিনে আনছে আর এটা ফ্রিতে কিনে আনছে, তার মানে 850 টাকা দিয়ে কিনে আনছে। কিন্তু সে কী করছে, খুচরো বিক্রেতাকে যদি তার গ্রাহকদের কাছে ধার্য মূল্যের উভয় পণ্য বিক্রি করে থাকে, মানে ধার্য মূল্যে যে কিনেছে সেইগুলোই বিক্রি করে থাকে। তাহলে ধার্য মূল্য কত কিনেছে? ধার্য মূল্য কত হতে পারে? যেটাই প্যাকেটের গায়ে দাম লেখা আছে সেটা কত লেখা আছে? সেটা লেখা আছে, দেখো 1000 টাকা এদিকে, এদিকে 1000 টাকা আর এই 60 টাকা, তাহলে 1060, অর্থাৎ 1060 টাকা লেখা আছে। আর সে কিনে এনেছে কত? 850 টাকায়। তাহলে তার নিশ্চয়ই লাভ হয়েছে। 850 টাকায় কিনে এনেছে আর কত টাকায় বিক্রি করেছে? 1060 টাকায়। তার মানে কত টাকা লাভ হয়েছে? 0, 1 আর 8-একে 9, 2, 210 টাকা। 850 টাকার উপর 210 টাকা তার লাভ হয়েছে। তা আমি যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করতে থাকি, পার্সেন্টেজ করি, তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 0, 0, 0, 5 দিয়ে করলে 5, 17, 85, 5, 20, 100, তাহলে 400, 2-1-কে 2, 2-2-4, 420/17। আর 420/17 মানে আমাদের আসবে হয়তো 24.7। ঠিক আছে, তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এই 3টে অঙ্ক তোমরা বুঝতে পারলে ভালো করে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।